আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, সঙ্গীতা, রীতি, অপূর্ব, প্রশান্ত, রথিন, সঞ্জয় এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। বাপের মতোই সেও পেট পাতলা। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিক দিয়ে তাড়াতাড়ি হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ আর দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটু দূরে সাদা মতো কিছু একটা দেখে থমকে দাঁড়ালাম। দেখি জিনিসটা নড়চড় করছে। অন্ধকারের জন্য ভয়ে যেন বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। এটা আবার কি? গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে কে যেন হাঁকলো। কে কে ওখানে? আমিও ঠিক তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আপনি কে? ও, আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি এবং টর্চের আলো আধারি কেটে গেলে দেখলাম সেটি আমাদের নতুন ডিটেকটিভ জানকী বাবু। আপনি এই অন্ধকারে বনের মধ্যে কি করছিলেন? এই আমি মানে ও, বুঝেছি। কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম আর কি এখানে। না না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেলাম আমি। ভদ্রলোক যে শুধু অপ্রতিভ হয়েছেন তাই নয়, হঠাৎ কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কি মুশকিল! এসব পাড়াগাঁয়ে শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যিই বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কি বিপন্নই না করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যের পরে শ্রীগোপালের বাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। দেখলাম জানকীবাবু লোকটা বেশ মজাদার। চা খেতে খেতে নানান মজার মজার গল্প বলতে লাগলেন। আমায় বললেন, মানে আমি তো মশাই এ গাঁয়ের জামাই, আর 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন? এই গ্রামে সকলেই আমার আত্মীয়। সে আপনি এখানে প্রায়ই যাতায়াত করেন, আত্মীয়তা তো হবেই। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে আজ বছর 3। তারপর আমি প্রায়ই আসি না। তবে শাশুড়ি ঠাকুরন বৃদ্ধা হয়ে পড়েছেন, আমার আসার জন্য চিঠি লেখেন, না এসে পারি না। কয় ছেলেপুলে আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গেছে, এখন আর কিছুই নেই। হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? না, আমার বিশেষ কৌতূহলে সম্পর্কে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন কি না, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনের শান্তি নেই। আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি এ খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক কাজ হলেই হলো, নাম আমি চাই না। নাম কে চায় বলুন? আমিও নই। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুশিই হবে। বেশ বেশ, কি হলে তবে কাল থেকে? আমার কোনো আপত্তি নেই। প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কি না
আমায় বলুন, আমি যা পেয়েছি আপনাকে বলছি। আমি এখানে এখন আপনাকে বলবো না, পরে জানাবো। বলছিলাম, ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিনই তো বললাম আপনাকে, ওকে আমার সন্দেহ হয়। আপনিও কি ওকে সন্দেহ করেন নাকি মশাই? হ্যাঁ, নিশ্চয়ই করি। কোনো প্রমাণ পেয়েছেন ওর বিরুদ্ধে? সেই গয়নার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। সেটা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও আছে যথেষ্ট। মহিন শেখরাকে নিয়ে তো আমি মহিনকে সন্দেহ করি না। কেন বলুন তো? মহিন তো খাতা লিখত না গাঙ্গুলি মশাইয়ের, ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, কিন্তু তাতেও জিনিসটা খুব একটা পরিষ্কার হয় না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। আমি গিয়েছিলাম তার কাছে, বিশেষ কোনো ফল হয়নি। বলছিলাম, হিসেবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? দেখেছি বলেই তো ননিকে ভালো করে জড়াতে পারি না। কেন? ওখানে শুধু ননির হাতের লেখাই নয়, আরও অনেকের হাতের লেখা আছে। কার কার? জানকীবাবু ব্যগ্রভাবে প্রশ্নটা করেই আমার মুখের দিকে উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় চেয়ে রইলেন। আমি সেই মৃত মুসলমান ভদ্রলোকটি এবং স্কুলের ছাত্রটির কথা তাঁকে বললাম। শুনে তিনি বললেন, ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। আপনি ওর মুখে যা শুনেছেন তার বেশি এই মুহূর্তে আমারও কিছু বলার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে হাজির আমার কাছে। বলল, বাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বলে ফেলো। জানকীবাবু এ গায়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড় দুঃখিত। বাবু, যদি দোষ করে থাকি পুলিশে দিন, কিন্তু গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননী, আমি সব বুঝি। পুলিশে দেওয়ার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? আপনি কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস এখন যেই করুক ননী তার মধ্যে নিশ্চয়ই জড়িত। অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। সে কথা এখন নয়, মাসখানেকের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত ছিলাম। সন্ধ্যের পরে আহারাদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে নিদ্রা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম এলো না, এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা হলো, সেও এক কৃষ্ণপক্ষের অন্ধকার গভীর রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়াত দেওয়া জানালা, জানালার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে কোনো জানালা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছিল। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই কার যেন পায়ের শব্দ পেলাম। গরু ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র কিছুই নয়, তাই বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেই দিক থেকে আমার মাথার জানালার কাছে এসে থামল। আমি তখনও ভাবছি ওটা গরুর পায়েরই শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার যেন একটা সুদীর্ঘ হাত ঠিক আমার বুকের ওপর এসে পৌঁছল। হাতে ধারালো একখানা সোজা ছোরা, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোরা সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য বাঁশের লাঠিটা চেপে ধরলাম, এবং পরক্ষণেই কে যেন জোর একটা ঝটকা দিয়ে আমার হাত থেকে সেটা ছিনিয়ে নিল।
সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি টর্চ জেলে দেখি বিছানার রক্তে মাখামাখি হয়ে গেছে। তক্ষুনি ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপট্টি বেঁধে লণ্ঠন জ্বালালাম। লাঠির অগ্রভাগে একটা তীক্ষ্ণাস্ত্র ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের মতো লাঠি উঁচিয়ে কোপ মারলেই ছোড়া পিঠের ওদিকে ফুঁড়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার ওপরই ফেলে রাখলে আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ভিন্ন অন্য লোককে ভুল করে বোঝানো খুবই সহজ। তবে আমি নিরস্ত্র ছিলাম না। মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় একটা অটোমেটিক ওয়েবলি লুকোনো ছিল। সেটা হাতে করে তখনই বাইরে এসে টর্চ ধরে সর্বত্র ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে লাগলাম। দেখলাম জানালার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চটা ফেললাম। কিসের জুতো? রাবার সোল না চামড়া? অন্ধকারে খুব একটা ভালো বোঝা গেল না। এক্ষুনি এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার কোনো উপকরণ আমার কাছে আজ নেই। আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। একবার আকাশের দিকে তাকালাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমন রাত্রেই ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ির দিকে গেলাম। বাইরে থেকে হাঁক দিলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, আরে ওঠো ওঠো। কে? বাইরে আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বের হয়ে এসে বলল, ও আপনি এত রাত্রে কি মনে করে? চলো বসে সব বলছি। আগে এক গ্লাস জল খাওয়াও তো দেখি। চা খাবেন? স্টোভ আছে। আমি চা খোর, মজুদ রাখি সব সময়। করে দিই? চা খেয়ে আমি যেন আর বসতে পারছি না। ঘুমে দু চোখ ঢুলে আসছে। বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দিন এখন। সমস্ত ব্যাপার শুনে শ্রীগোপাল বলল, এর মধ্যে ননি আছে বলে মনে হয়। এ তারই কাজ? না না, বলেন কি? এ ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়া গাঁয়ে ছোড়ার খুব একটা ব্যবহার নেই। তবে এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি কিন্তু কাউকে রাতের কথা বলো না। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য কি? আমি দোষীকে খুঁজে বের করায় পুলিশকে সাহায্য করছি। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কি? ক্রমে ভোর হলো। আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানালার বাইরে সেই পায়ের দাগ তখনও তেমনি রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্ট বুঝতে পারলাম। ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামে ভালো ডাক্তার নেই। মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে গিয়ে আমার মনে হলো এই ঘরে কে যেন ঢুকেছিল, অথচ ঘরে তো কিছুই থাকে না। একটা ছোট চামড়ার সুটকেস, তাতে খানকতক জামা কাপড়। কেউ ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতড়ে কি যেন খুঁজেছে। কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, সেগুলো ছুঁয়োনি। বালিশের তলা, এমনকি তোশকের তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি, তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা অবশ্য আমার পকেটেই আছে। সে উদ্দেশ্য থাকাও কিছুই বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। তিনি শুনে বললেন, চলুন তো জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম। সব ঠিক আছে।
জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছুই বুঝতে পারলেন না। জিজ্ঞেস করলাম, দেখলেন? টাকা কড়ি কিছুই নিয়ে যায়নি? কিচ্ছু না। আর কোনো জিনিস আপনার ঘরে ছিল? আর তো সেরকম কিছু। এই অন্য কোনো দরকারি মানে ওই মূল্যবান? এখানে মূল্যবান জিনিস আর কি থাকবে? হ্যাঁ, তাই তো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবচ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরেই কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাওয়ার সময় সে দুটো জিনিসই আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনও সে দুটো আমার পকেটেই আছে। কিন্তু কথাটা জানকীবাবুকে বলি করেও বলা হলো না। জানকীবাবু যাওয়ার সময় বললেন, আচ্ছা, ননির উপর আপনার সন্দেহ হয়? তা খানিকটা হয়। একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামা বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, তবে গ্রামেই প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামে ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা হলো। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছিলেন। আমায় দেখে জিজ্ঞেস করলেন, আজই ফিরলেন? তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল, মিশমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনো। রাত হয়ে আসছে আবার। ও জিনিসটা সঙ্গে এনে খুব একটা ভালো করিনি। মামার বাড়িতে রেখে এলেই ভালো হতো। জিনিসটা দেখিয়ে একবার জানকীবাবুর পরামর্শ নিলে কেমন হয়। কিন্তু তারপরেই ভাবলাম, এ জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে। হয়তো তিনি জিনিসটার গুরুত্বই বুঝবেন না, কাজেই দেখানোর খুব একটা দরকার নেই। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। দেখি ওনার বৃদ্ধা শাশুড়ি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তার কাছে যেতেই তিনি বললেন, এসো দাদা, বসো বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি একাই থাকেন না? আর কে থাকবে বলো? আছে বা কে? এক মেয়ে ছিল, মরে গেছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদেষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম, থানার দারোগাবাবুর সঙ্গে একবার দেখা করা দরকার, বিশেষ জরুরি। পথে জানকীবাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞেস করলেন, এই যে বেড়াচ্ছেন বুঝি? হ্যাঁ, ওই আর কি। চলুন একটু ঘুরে আসা যাক। হ্যাঁ, চলুন না। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ও বিষয়ে একেবারেই বিশ্বাস নেই, তাই জিজ্ঞেস করছিলাম। আপনার অভিজ্ঞতা তো আমার চেয়ে বেশি। হঠাৎ আমি পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললাম, দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি। সকালবেলাটা আপনি দাঁতন করেছেন? না, আমারও দাঁতন করা হয়নি। আপনিও একটা নিয়ে নিন, তাহলে একসাথে সারা যাবে। তিনিও একটা নিলেন দাঁতন করার জন্য। একটা অত্যন্ত দরকারি সূত্র অনুসন্ধান করার জন্য পরদিন সকালে উঠে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। দারোগাবাবু আমাকে দেখে বললেন, আরে আসুন আসুন। তা কি ব্যাপার, কোনো সন্ধান টন্ধান কিছু পেলেন নাকি? প্রায় করে ফেলেছি। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানা একবার দেখান তো। আর সে না হয় হলো, কিন্তু ব্যাপারটা কি সেটা তো শুনি। এখন কিছু বলছি না, একটা হাতের লেখা মেলানোর ব্যাপার আছে। কীরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবারই হাতের লেখা আমরা কম বেশি জানি। কেবল একটা হাতের লেখার অভাব ছিল। হ্যাঁ, সেটা তো আমি আপনাকে বলেছি মশাই। ব্যাপার হচ্ছে সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি।
তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতাটা একবার মিলিয়ে দেখতে চাই। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার কোনো ব্যবস্থা কি করতে পারবেন? সে জোগাড় করতে চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় কিন্তু অবশ্যই বলবেন, আমি নিজে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করে নিতে যেটুকু দেরি হয় আর কি। বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। আরে মশাই, সে আপনি একদম ভাববেন না। যদি আপনার সংগৃহীত প্রমাণে জোর থাকে তবে বাকি সব কাজ আমি করে নেব। এই কাজই তো করছি আজ 17 বছর হয়ে গেল। গ্রামে ফিরে গিয়ে আমি একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর খোঁজে গেলাম, কিন্তু তার শাশুড়ির সঙ্গে দেখা হলো। শুনলাম জানকীবাবু নাকি মাছ ধরতে গেছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2-3 দিনই নাকি এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সমস্ত বন্দোবস্ত করে ফেলতে হবে। পরদিন থানায় গিয়ে একটা চিঠি নিয়ে দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। অনেকটাই একই, কিন্তু একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়াটা দরকার, বুঝলেন? সে তো কোর্টে প্রমাণ করার সময়, এখন ওসবের দরকার নেই। আপাতত আপনি সন্দেহক্রমে চালান দিন। সে না হয় দেব, কিন্তু আমায় অন্য কারণগুলোও তো বলতে হবে। একে একে সবই বলবো, তবে তার আগে একবার আমার কলকাতা যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। তাকে সব কথা খুলে বললাম। তিনি বললেন, একটা কথা বলি শোনো, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধীকে বের করতে বড্ড সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। চান্সের আগ কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেই রকম ঘটেছে এমন মনে করার সেরকম কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিনই ফিরে এলাম কলকাতা থেকে। আসার সময় থানার দারোগা বাবুর সঙ্গে আরেকবার দেখা করলাম। তিনি বললেন, আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করে দেব। ওয়ারেন্ট বের করেছেন? এখনো হস্তগত হয়নি, তবে আজকালের মধ্যেই পেয়ে যাব। গ্রামে ফিরে গিয়ে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। এর মধ্যে জানকীবাবুর দেখা পেলাম না। খবর নিয়ে জানলাম তিনি 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি পাঠালাম। এরপর পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধান করতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। তিনি আমাকে দেখেই বললেন, কি ব্যাপার, আপনার কাজ কতদূর এগোলো? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কোনো কারণ পেয়েছেন নাকি? না পেলে কি আর বলি। কথা বলতে বলতে আমরা গ্রামের শেষ নির্জন মাঠের দিকে এগিয়ে এসেছিলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। আচ্ছা জানকীবাবু, আপনি আসামে ছিলেন না? কে বলল? এই সেদিনে কার মুখে যেন একটা শুনলাম। না না না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো। জানকীবাবু এ কথা বলতে চান না কেন? তবে কি তিনি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তার গুরুত্ব সম্বন্ধে অবহিত? আমি ততক্ষণে আমার কর্তব্য স্থির করে ফেলেছি। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরলাম। দেখুন দেখি, এই জিনিসটা চিনতে পারেন? না, আমি চিনি না। আমার মনে হয় আপনি চেনেন। আপনার ভুল ধারণা। আমার কথার সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তাঁর বাড়ির পেছনে এটা পড়ে গিয়েছিল। পরে আমি কুড়িয়ে পাই আসামে মেসমি জাতির মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায়, তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম আর কি।
মুহূর্তের মধ্যে ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখগুলো বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে এসে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচশুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দু হাতে আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি অবশ্য এই সব কিছুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর 2.5 পাঁচের ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপে অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্তই দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে আপনি পারবেন না। কবচ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? এ কথার জবাব পাবেন অন্য জায়গায়। এখন চুপ করে এখানেই দাঁড়ান। দারোগাবাবু কাছেই ওঁত পেতেছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে পড়লেন। দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই হাত কড়া লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাত কড়া লাগালো। জানকীবাবু কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার আগেই দারোগাবাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, কাজেই বুঝে সুঝে কথা বলুন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করেছে। গাঙ্গুলি মশাইয়ের খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের তল্লাশিতে সেই সব কাগজপত্র বের হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিশেষ ব্যাপারে আমার একটু আগ্রহ ছিল। জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করতে গেলাম, কিন্তু অফিসার আমাকে ধরে বসলেন। বললেন, সেদিনের বাকি গল্পটা আপনি আমাকে বললেন না, আজ বলুন তো কি কি সূত্র পেয়েছিলেন। বলছি। সেদিন যখন জানকীবাবুর বুড়ি শাশুড়ির সাথে কথা বলতে যাই, দেখি সামনের গোয়ালের ছিট প্যাড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে ওই খুব বড় পাতার একটা টোকা। পাতাগুলো শুকনো, তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা এদেশের পাড়া গাঁয়ে কখনো দেখিনি। তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদিমা, ওটা কি জিনিস? এখানে তৈরি হয় নাকি? ওটা এদেশের নয় দাদা। কোথায় পেয়েছেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কিনা, ওই আর বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন যেন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে, এটাই আমার নিকট একটা মস্ত বড় সমস্যা ছিল। একটা ক্ষীণ সূত্র মিলেছে বলে আমার মনে হলো। তাই আমি জিজ্ঞেস করলাম, জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গেছে কিনা, তবুও জামাই আসে মাঝে মাঝে আমার কাছে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল তার। এলেই ওখানে বসে চা খাওয়া, গল্প, কত কিছু। ও, বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের সে কি দুঃখ। তা গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পর এলেন উনি? তা হবে 3-4 দিন পরে দাদা। আচ্ছা দিদিমা, আপনার মেয়ে মারা গেছেন কতদিন হলো? বছর 3 হলো এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না কিছুদিন আসা যাওয়া বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবারে শীতকালে, এখানে রইল মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায়ই আসে। ওই ঘটনার থেকেই আমার সন্দেহের সূত্রপাত হয়। আর তার পরদিনই সকালবেলা পরীক্ষা করার জন্য আমি ওনার সাথে সাথে ঘুরছিলাম।
তখন দাঁতন করার জন্য একটা শেওড়া গাছের ডাল ভাঙি আমি। উনিও ওনার দাঁতনের জন্য একটা ডাল ভাঙেন। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ওনার শেওড়া ভাঙা ডালটা বেশ ভালো করে লক্ষ্য করে দেখি। সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা সঙ্গে নিয়ে এসেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছিল, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। এখানে জানকীবাবুর গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব, সব কিছুই কেমন যেন মিলে যাচ্ছিল। মিস্টার সোম একবার আমাকে বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কে ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। কাজেই জানকীবাবুর সম্বন্ধে আমার মনে গুরুতর সন্দেহ জাগল। তারপর শেষ পেরেকটা পোঁতার জন্য আমি আপনার কাছে এলাম, সেই হাতের লেখার কথা বলার জন্য। এবার চিঠিটা পেলাম কিভাবে বলছি। আপনার এখান থেকে বেরিয়ে আমি আবার গেছিলাম সেই বুড়ি দিদিমার কাছে। বললাম, দিদিমা, ওই জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান বলে শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। সে কি, পাঠান না? আরো উল্টে নে ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেরে উপর হাতটি করেনি কোনোদিন। চিঠিপত্র দিয়ে খোঁজ খবর তো নেন, তাহলেই হলো। সে কখনো কখনো নেই। বছরে একবার বিজয়ার পেন নাম জানিয়ে একখানা লেখে। ও, খামে না পোস্ট কার্ডে? হ্যাঁ, খাম না রেজিস্টারের চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়। তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখেই সেরে দেয়। কই দেখি, আছে নাকি সে চিঠি? ওই চালের বাতায় গোঁজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। বৃদ্ধা বললেন, ওই চিঠি দাদা। আরও 2-1টা কথা বলে চিঠিখানা সঙ্গে নিয়ে চলে এলাম। জানকীবাবু যদি সে কথা তখন শুনতেন বা জানতেন যে তাঁর লেখা চিঠি সঙ্গে করে নিয়ে গেছি আমি, তাতেও আমার কোনো ক্ষতি ছিল না। বাহ, আপনার তদন্ত তো তাহলে সফল হলো। এবার আর আপনাকে আটকে রাখি কি করে? আমার কৌতূহল নিবারণ হয়েছে, এবার আপনি আপনার কৌতূহল নিবারণ করুন। তবে হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু আমাকে পুরোটা বলে যেতে হবে, এই বলে দিলুম। জেলখানায় আমাকে দেখে জানকীবাবুর ভ্রু কুঞ্চিত হল। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় তো কর্তব্য পালন করতেই হতো। আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করুন। থাক থাক, হতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচরে কোনো পাপ নেই আমার। আপনি নিজেও খুব ভালো করেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব পর্যন্ত আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবার? দেখুন মশাই, আপনাকে ওই পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখন এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। যান, বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ মনে এখনও অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওনার। আমি বললাম, দেখুন জানকীবাবু, আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তাঁরা স্বর্গে গেছেন। কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তাঁরা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। আমি ভাবলাম, ওষুধ বোধহয় ধরেছে। আগের কথাটা
আরও সুস্পষ্টভাবে বললাম, ভেবে দেখুন, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এ যে কত বড় পাপ কাজ তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনের হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপ মানুষকে নিষ্পাপ করে, অন্তত মহাপুরুষেরা তো তাই বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকালেন, বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খুব একটা খারাপ পেশা যে নয় তা বোধ হয় স্বীকার করবেন। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিই, যাতে তার পরকাল ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। তার আগে আমার একটা কথা বলুন তো, আমি যে আসামে ছিলাম এ কথা কি বলল? অন্য কেউ বলেনি। আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখে ভাবলাম, এই টোকা আসামের সদিয়া অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। মেসমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে, কাজেই দুয়ে দুয়ে চার। ও যাকে ওসব কথা, এখন আপনার কথা বলুন। আমার দ্বারা এই কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। আচ্ছা বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতাম, শুনেছেন তো। ব্যবসা ফেল করে কপরদাক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা কোনো লাগসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের। কিন্তু আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হচ্ছে। আপনি ওই কবজখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানে কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয়ে জেনেছিলাম। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আপনি এই গ্রামে আবার কেন এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ একটা করেছি, ওই কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রে, সেটাই খুঁজতে এসেছিলেন। ঠিক ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিনের বেলা না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওখানেই যে হারিয়েছিল তা আপনি জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওনার মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন জানকীবাবু, আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে বুঝতে পারছি। ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর কে নেবে? আপনার সম্পত্তি। আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে? না না না, আমিও চাই না। আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাই না, চাই না। ওই সর্বনেশে কবচে আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি জানেন না, আপনি জানেন না ও কি? জানকীবাবু ভয়ে কেমন যেন অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে কথাগুলো বললেন। তারপর চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি করে ফেলেছেন। যা বলার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি, আর তিনি কিছুই বলতে চান না। আমি বললাম, আপনি যদি নিতে না চান, আমি আমার কাছে রাখতে পারি ওটা। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? এর মধ্যে আবার সাহসের কি আছে? দেবেন আমায়? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবু এখন ভেবে দেখছি, আমার পাপে প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার ওপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি ঠিক যে কারণের জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম, সেই উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওনার মুখে কবচের ইতিহাসটা শুনব বলে। আমার ওভাবে কথা পাড়ার মূলে
এই একটি উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি কিছুটা তাচ্ছিল্যের সুরেই বললাম, আমার ওসব কুসংস্কার টংস্কার কিছু নেই। কুসংস্কার? কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো ওইসব মন্ত্রতন্ত্র কবচে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তাহলে কুসংস্কার আর কাকে বলবো বলুন? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানেন না। আমার একজন শিক্ষাগুরু আছেন, তার বাড়িতেও ওরকম একখানা কবচ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন, আমার তা জানার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব একটা অল্প দিনও নয়, 2-3 বছর তো হবেই। আর আমার সঙ্গে কবচ আছে 7 বছর। কথাটা বলেই জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি কিছুতেই মুখ খুলবেন না। কি বলতে চাইছিলেন বলুন না। অন্য কিছু নয়, ও কবচখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো আপনাকে বললামই আমার কোনো কুসংস্কার নেই জানকীবাবু। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছে তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না, আপনি থাকুন কি উচ্ছন্নে যান, তাতে আমার কি। আচ্ছা, এই যে খানিক আগে আপনি বলছিলেন আমার ওপর আপনার আর কোনো রাগ নেই, এখনই পাল্টে গেলেন? ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতার দেমাগ দেখে রাগ হচ্ছে। এর মধ্যে দেমাগ কোথায় দেখলেন আপনি? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবচ ফেলে দাও, কবচ ফেলে দাও। আজকাল কোনো দেশে এইসব মন্ত্রতন্ত্র কেউ বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে, এটা আপনি বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যে যখন আমার কোনো রাস্তাই নেই। আচ্ছা, জিনিসটা ঠিক কি একটু খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবচই আমার সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এ সম্বন্ধে জানকীবাবু কিছু একটা ব্যাপার আমার কাছে চেপে যাচ্ছেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ গুম মেরে চুপ করে গিয়েছিলেন। এবারও হয়তো তার পুনরাবৃত্তি করবেন। সুতরাং আমি যেন তার আসল কথা বুঝতেই পারিনি এমন একটা ভাব দেখিয়ে বললাম, তাহা বটে, একদিক থেকে দেখতে গেলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো? কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে আপনি তো আজ ধরাই পড়তেন না। যদি ওখানা পকেট থেকে পড়ে না যেত। কিছু বোঝেননি। যা বাবা, এতে আবার বোঝার কি আছে? আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্যে। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট। হতে পারে ব্যবসায় লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম। কিন্তু ওই কবচ তো আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে কৌতূহলী দৃষ্টি দিয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। জানকীবাবু বলতে শুরু করলেন, আজ প্রায় 25 বছর আমি সদি অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনেছি। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরও 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিরি, মিসমি এই নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গেছেন ওদিকে? না, তবে ওই খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন আমি দেখেছি শিলং যাওয়ার পথে। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটার জন্য ঢুকে আমরা দেখলাম এক জায়গায় একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি দেবতার বিগ্রহ। কুলি বলল, বাবু, এ মিসমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন নাই,
আমার সঙ্গে ক্যামেরা ছিল, শখ হলো মূর্তিটার ফটো নেব। কুলিরা বারণ করলেও আমি তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা ট্রাইপডের ওপর দাঁড় করিয়েছি। এমন সময় একজন বৃদ্ধ মিসমি এসে তাদের ভাষায় কি বলল। আমাদের একজন কুলি সে ভাষা জানত। সে বলল, বাবু, ফটো নিও না, ফটো নিও না, ও বারণ করছে। হ্যাঁ, এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গাঁ শুদ্ধ লোক তীর ধনুক নিয়ে হাজির হবে। ওই সবগুলো গাছের সঙ্গে আপনাকে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারোর তোয়াক্কা রাখে না। ওদের দেবতার ফটো তোলার দরকার নেই। আমি ক্যামেরা বন্ধ করলাম। এতগুলো লোকের কথা ফেলতে পারলাম না। তারপর নিজের কাজকর্ম সেরে যখন জঙ্গল থেকে ফিরব, তখন আরেকবার সেই দেবমূর্তি দেখার বড় আগ্রহ হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া, ঘনপথে বন্যজন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বেনুবন শীর্ষে ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বে আমি সেখানে গেলাম। সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখল কোন সময় সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটি ধর ও মুণ্ড পৃথক পড়ে আছে। কাঠে খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে অনেকখানা জায়গা নিয়ে কাঁচা আঁচ শোয়ানো রক্ত। সেখানে সেদিন আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার কি কুগ্রহ মশাই! আর যদি সেখানে না যেতাম তবে সবচেয়ে ভালো হতো, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, তুমি কলকাতার লোক, এসব দেশের গতি কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়ে গেলাম, পাছে কুলিটা টের পায়। কেন যে আমি সেখানে গেলাম তা আজও ভালো জানি না। কিংবা হয়তো রক্ত পিপাসু বর্বর দেবতার শক্তি আমাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। তাও ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। তাই বলছিলাম, কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালোভাবে জানি না। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনোদিনই না। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন বুঝতে পারছি। আমি যখন সেখানে গেলাম তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গেছে, বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাবার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতদিন তা আমি করতে পারিনি। কি দেখলাম, শিশুর শবের চিহ্নও সেখানে নেই। রাত্রে বন্যজন্তুতে খেয়ে ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক। অনেকক্ষণ মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলাম। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখিনি বলেই বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো। কিংবা অন্য কিছু, তা বলতে পারবো না। সেই সময় ওই কাঠের কবচখানা দেবমূর্তি গলায় ঝুলতে দেখে আমি কিছু না ভেবে চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানে চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলাম। খুলে নিলেন? মানে কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব, এদেশের জঙ্গলের দেবতার আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানে বের করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এইরকমই একখানা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি।
সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একবারে। মিসমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় বিশেষ করে এই কবচ তারা পড়বেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচটা আছে আমার কাছে। জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছর। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারদের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে পর্যন্ত হাত রাঙিয়ে দিল। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলাম মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এই প্রবৃত্তি জাগানোর মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো তখনই নানা রকম দুষ্টু বুদ্ধি জাগত মনে। কাকে মারি, কাকে ফাঁকি দেই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ। যাক, সে কথা আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গেছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ সরে পড়ল সে রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধহয়। কি বলবে বলুন। স্টিমারে আমায় একজন বারণ করেছিল আসাম থেকে ফেরার পথে। ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখাই। তিনি আমায় বলেন, আপনি পেলেন কোথায়? এ তো মিরি আর মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে, আর ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন যখন করতে যেত, তখন ওই দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। আপনি আপনার কাছে রাখবেন না, একদম রাখবেন না। আপনাকে কিন্তু অমঙ্গলের পথে নিয়ে যাবে, এই আমি বলে দিলাম। তখনও যদি তার কথা শুনতাম তাহলে কি আজ এমন হতো? তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শোনার জন্যই এখানে আসা। বললাম, জানকীবাবু, আমি যা করেছি কর্তব্যের খাতিরেই করেছি। আমার বিরুদ্ধে মনে রাগ পুষে রাখবেন না। আমায় ক্ষমা করবেন। আজ চলি, নমস্কার। ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। যতদূর জানি এখন তিনি আন্দামানে, আর কবচটা কি জানি কোথায়। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিসমিদের কবচ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. জানকী বড়ুয়ার চরিত্রে দীপক, শ্রীগোপাল এবং মামাবাবুর ভূমিকায় অভিক, বৃদ্ধার চরিত্রে সঙ্গীতা, প্রৌঢ়ার ভূমিকায় রীতি, পোদ্দারের চরিত্রে সঞ্জয়, ননির ভূমিকায় প্রশান্ত, মঈন শেখরা, কুলি এবং আশুবাবুর চরিত্রে অপূর্ব, সুশীল পুলিশ অফিসার এবং গাঙ্গুলির ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন
রেডিও মিলন 90.4 FM।